চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টারের বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে। তো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকের ক্লাসে কিছু টাস্ক দিব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এটা সাবমিট করতে হবে এবং সিটির একটা ডেট দিব এবং সিলেবাসটা বলে দিব। ঠিক আছে। সো আমরা একটু শুরু করি। ওকে, লেটস স্টার্ট। তো আমরা শুরুতেই বলছি আপনাদেরকে, গতকালকে একটা ভিডিও দিছে, এটা দেখছেন? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা। পুরাটা দেখতে পারি নাই স্যার, বাঘ পর্যন্ত দেখছি। আচ্ছা, যতটুকু দেখছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন। ওইটা আগে আমি একটা সেকশনে নেই, যে কারণে ওটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা আগে ভাগে দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আজকে যাতে কোশ্চেন করতে পারেন, এই জন্য দেওয়া আর কি। আর আমরা কিছু টপিকের উপর আগে ভাগে কিছু ভিডিও দিব, ওগুলো একটু দেখবেন যাতে করে আপনাদের নলেজটা বাড়ে। ঠিক আছে। জি স্যার। ওকে। সো আমরা যেটা বলতেছি যে আজকে আমরা দেখব কি ডিসি, ভালো করে শুনবেন, ডিসি টু ডিসি কনভার্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডিসি টু ডিসি কনভার্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই কনভার্টারের মধ্যে একটা যে ভাগ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে সেটা বাক রেগুলেটর বা বাক কনভার্টার বলতে পারেন। সো বাক রেগুলেটর, একটা বাক রেগুলেটর। ঠিক আছে, আরেকটা বুস্ট রেগুলেটর আছে, বুস্ট রেগুলেটর। এটা- আর আমরা আজকে মেইনলি এই দুটা পড়বো, যদি সময় পাই দেন নেক্সটে 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব অন্য একটা ক্লাসে। সো সেটা ওই ওই রেগুলেটরে দুইটাই থাকবে, কি থাকবে? বাকও থাকবে এবং কি থাকবে? বুস্টও বুস্ট থাকবে। থাকবে। তো এটাকে বলা বাক বুস্ট রেগুলেটর, বাট বেসিক্যালি আমরা আজকে এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো এই দুইটা টপিক নিয়ে যে আমরা আলোচনা করব, এখানে আসলে বেসিক্যালি আমরা কি কি জিনিস পড়বো বা আমাদের আসলে পরীক্ষায় কি কি বিষয় কি কি টপিকস গুলোর উপর পড়তে হবে পরীক্ষার জন্য। একটা যে প্রথমে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বা ইন্ট্রোডাকশন, দুইটার জন্য বাক এবং বুঝ দুইটার জন্য বলতেছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, তারপর আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে হবে। তারপরে কি বললাম? ওয়ার্কিং ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে হবে। এরপরে রয়েছে আপনার সার্কিট ডায়াগ্রাম বা সার্কিট। তো সার্কিট ডায়াগ্রামটা দেখতে হবে। আচ্ছা, এরপরে আপনি ওয়েভ শেপসটা ড্র করা শিখতে হবে। এবং এরপরে আপনার ওই একটা দুইটা প্রিন্সিপালের মাধ্যমে আপনাকে এভারেজ ভোল্টেজ এবং আউটপুটের এভারেজ ভোল্টেজ, দুইটাই কিন্তু আউটপুটের আউটপুটের এভারেজ ভোল্টেজ এবং আউটপুটের এভারেজ কারেন্ট, এই দুইটা কি করতে হবে? বের করা শিখতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি কি পড়বো এবং এই টপিকগুলোর উপর থেকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা কি আমরা বুঝতে পারতেছি কিনা? জি স্যার। আচ্ছা, সো আমরা প্রথম টপিকে চলে যাচ্ছি। তো প্রথম টপিকটা কি? বাক রেগুলেটর। প্রথমটা বাক রেগুলেটর। বাক রেগুলেটর নিয়ে আমরা এখন পড়াশোনা করব। সো বাক রেগুলেটরের আসলে কাজটা কি বা এটা অ্যাকচুয়ালি কি করে? তো এই বাক রেগুলেটর আপনি আউটপুটে যে এভারেজ ভোল্টেজটা পাবেন সেটা অলওয়েজ লেস দেন হবে ইনপুট ভোল্টেজ। কি বললাম? বাক রেগুলেটরের ক্ষেত্রে
আপনার অ্যাভারেজ একটা মিনিট। তো বাক রেগুলেটরের ক্ষেত্রে আপনার যে অ্যাভারেজ যে আউটপুট ভোল্টেজ, বাক রেগুলের ক্ষেত্রে অ্যাভারেজ যে আউটপুট ভোল্টেজটা হবে সেটা কি হবে, ইজ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ সেটা ধরেন ভিএ বললাম, সেটা ইজ লেস দেন দ্য ইনপুট ভোল্টেজ। যদি আমি ইনপুট ভোল্টেজটাকে ভিএস ধরি তাহলে ভিএস। এই হলো বাক রেগুলেটর, মানে আপনি এটা স্টেপ ডাউন হিসেবে কাজ করবে। তার মানে এটা আমি কি বলতেছি, এটা বেসিক্যালি হচ্ছে স্টেপ ডাউন ডিসি টু ডিসি কনভার্টার। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে স্টেপ ডাউন ডিসি টু ডিসি কনভার্টার। এবং এইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যান বি ক্যান বি হাইলি এফিশিয়েন্ট। এটা বৈশিষ্ট্যটা কি, ক্যান বি হাইলি এফিশিয়েন্ট। হাইলি এফিশিয়েন্ট বলতে আপনার এফিসিয়েন্সি হায়ার দেন 90%, এরকম হইতে পারে। তো সাপোজ আমি আপনাকে একটা সার্কিট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি নর্মালি, যে হাইলি এফিশিয়েন্টটা বলতে আমি কেন বলছি বা কি কারণে এটা হাইলি এফিশিয়েন্ট। তো আমরা যদি একটা সার্কিট দেখি, সাপোজ এখানে ডিসি ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, সাপোজ সেটা হইতে পারে সাপোজ ভিএস, এবং এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম আর ভ্যালুর, আর আউটপুটে আরেকটা রেজিস্ট্যান্স আছে লোড হিসাবে, সেটা হচ্ছে কত ভ্যালুর আর, এবং এর অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা আমরা দিলাম ভি আউটপুট, এবং এটাকে আমরা লোড হিসাবে চিন্তা করতেছি। সো আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে কি জানি, যেটা জানি সেটা হলো যে আপনার আপনার ওই লোডটা ম্যাক্সিমাম পাওয়ার তখনই পাবে যখন ওই লোডের যে ভ্যালুটা সেটা যখন আপনার লোডটা যখন আপনি লোডটা খুললে, কি বলেন তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি বলেন তো দেখি একটু শুনি। আপনি হচ্ছে লোডটা খুলে ফেলবেন, লোডের যে রেজিস্ট্যান্সটা লোডের যে রেজিস্ট্যান্সটা সেটা সমান হবে, এখান থেকে যদি আপনি লোডটা খুলে ফেলেন এবং তার ওইখান থেকে আপনি রেজিস্ট্যান্স সার্কিট রেজিস্ট্যান্সটা যত দেখতে পারবেন তত, ভোল্টেজ সোর্স থাকলে সেখানে শর্ট করে দিবেন এবং কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন করে দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে তার মানে লোডের রেজিস্ট্যান্স, এবং এখানে যদি আমার আর ইন হয় তাহলে আর এর যে লোড সেটা আর লোড সেটা হইতে হবে আর ইন এর সমান। তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, এবং এটাই কিন্তু আমার এই ধরনের সার্কিটের ক্ষেত্রে হাইয়েস্ট এফিসিয়েন্ট হাইয়েস্ট এফিসিয়েন্সি থাকবে। সো এই ক্ষেত্রে আমি এখানে আপনি দেখতে পারবেন এই ক্ষেত্রে যে আউটপুট পাওয়ারটা আপনি পাবেন বা লোডের যে পাওয়ারটা হবে সেটা কিন্তু এটার যে পাওয়ার পি আর এর সেটার কিন্তু অর্ধেক হবে, তাই না? অর্ধেক হবে। কারণ কি, এই সেম কারেন্ট যাবে, যেখানে আই ওয়ান হয় এই লোডের মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট যাবে, বাট এটার অ্যাক্রসের ভোল্টেজ যেটা, আবার এটার অ্যাক্রসের ভোল্টেজ পরস্পর সমান হবে, বাট এইটার যে ভোল্টেজটা, সরি এটা লোড না, এটা হবে পাওয়ার ইনপুট। তাহলে এইটার যে ভোল্টেজটা হবে সেটা হবে ভি আর, মানে ভি লোডের যে ভোল্টেজটা সেটা হবে ভিএস এর অর্ধেক, হিসাব করে দেখবেন। এবং সে যে পরিমাণ কারেন্ট দিচ্ছে সেই পরিমাণ কারেন্টই যাচ্ছে, তার মানে আলটিমেটলি আমার যে লোডের যে পাওয়ারটা সেটা হবে আপনার ওই ইনপুটের যে পাওয়ার তার অর্ধেক। মানে এখানে রিলেশনটা আমি একটু ভুল লিখছি, এরকম না, এটা হবে পি লোড ইকুয়ালস টু হবে ইনপুটের যে পাওয়ার তার অর্ধেক। কথা বোঝা গেছে? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা দেখতে পারি যে এখান থেকে এই সকল সার্কিটের ক্ষেত্রে আমি হাইয়েস্ট এফিসিয়েন্সি পাই 50%, হাইয়েস্ট 50%, যেটা অর্ধেক। সো এইখান থেকে আমরা একটু সার্কিটে চেঞ্জ করে, এটাও কিন্তু এই ধরনের সার্কিটও কিন্তু স্টেপ ডাউন,
এই ধরনের সার্কিটও এই এই যেটা দেখালাম এটাও কিন্তু স্টেপ ডাউন সার্কিট, কারণ কি ভোল্টেজটা কমে যাচ্ছে, এখানে আউটপুটের যে ভোল্টেজটা সেটা ইনপুট ভোল্টেজের অর্ধেক। তো এটাও কিন্তু স্টেপ ডাউন, এবং এফিসিয়েন্সি হচ্ছে 50%। তো আমরা কি করছি, সার্কিটটাতে একটু চেঞ্জ নিয়ে এসে আমরা সার্কিটের একটু চেঞ্জ ঘটায় আমরা কি করতে চাচ্ছি, স্টেপ ডাউনটাই রেখে অ্যাকচুয়ালি আমরা এফিসিয়েন্সিটাকে বাড়াতে নিতে চাচ্ছি। সো এই কাজটাই আমরা বাক রেগুলেটরে করতে পারি। বুঝা গেছে কেন এটা হাইলি এফিশিয়েন্ট? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু মুছে দেই, তারপর আমরা একটু নেক্সট কথাবার্তাগুলো বলি। তাহলে আমরা বাক রেগুলেটরি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো বললাম। এরপরে চলে যাব সার্কিট ডায়াগ্রামে, এবং সাথে সাথে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়েও আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি বাক কনভার্টারটা একটু দেখি, সার্কিটটা এই সাইডে সুইচ থাকে, এটা হচ্ছে ইনপুট সাইডে ভোল্টেজ যেটা আমরা বলছি ভিএস। এটা হচ্ছে ডায়োড, ইন্ডাক্টর যেটাকে আমরা বলতেছি এখানে এল আছে, এবং এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে সি। আর এই সাইডে লোড আছে, এই সাইডে কি আছে, লোড আছে, যেটাকে আমরা বলতেছি আই এল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুইচ। আমরা যদি একটু খেয়াল করি দেখেন, যখন সুইচটা অন অবস্থায় থাকবে, তার মানে যদি সুইচটা অন অবস্থায় থাকে সেটাকে আমরা বলতেছি মোড ওয়ান। ঠিক আছে, মোড ওয়ান। তারপর সেটা হচ্ছে সুইচ অন কন্ডিশনের ক্ষেত্রে। এরকম যদি হয় তাহলে দেখেন, যদি সুইচটা অন থাকে তাহলে এটা শর্ট সার্কিট, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডায়োডটা আপনার রিভার্স বায়াসে থাকবে, এবং ভিএস এর যে ভোল্টেজ থেকে যে কারেন্ট আসবে সেটা এইভাবে ফ্লো করবে, ফ্লো করে একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে সে হচ্ছে ক্যাপাসিটরের ইন্ডাক্টরকে চার্জ করবে, দেন একটা কারেন্ট, পার্শিয়াল কারেন্ট ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাবে, আর আরেকটা কারেন্ট সে লোডের মধ্য দিয়ে যাবে। তাহলে আমার ইকুইভ্যালেন্স যে সার্কিটটা মোড ওয়ানের ক্ষেত্রে বা সুইচ ওয়ানের ক্ষেত্রে সেটি হচ্ছে কিরকম, কারণ এই সাইডে সুইচ ছিল তো শর্ট, এরপরে ইন্ডাক্টর এল, এরপরে হচ্ছে ক্যাপাসিটর সি, এবং এরপরে হচ্ছে লোড। এই গেল প্লাস মাইনাস ভিএস। এরকম, তাহলে এই অবস্থায় যেটা হয় দেখেন, কারেন্টটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে, তো কারেন্টটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে সেই ইন্ডাক্টরকে চার্জ করবে, এবং একটা পার্শিয়াল একটা কারেন্ট ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাবে, আর আরেকটা কারেন্ট লোডের মধ্য দিয়ে যাবে। সো এইভাবে কিন্তু কারেন্টগুলো ফ্লো হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে সুইচ অন অবস্থার ক্ষেত্রে ইন্ডাক্টরটা কি হচ্ছে, চার্জ হচ্ছে। চার্জ হইতেছে স্যার। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে। এরপরে যেটা আছে এম টু মোড বা সেকেন্ড মোড, সেটা হচ্ছে কি সুইচ অফ অবস্থায়। তো সুইচ অফ অবস্থায় কি হয়, ধরেন এটাও তখন ওপেন সার্কিট, তখন কিন্তু এই পোর্শনটা বা ডিসি ভোল্টেজ যেটা লাগানো হয়েছে এই সাইডে ভিসিএস, এই পোর্শনটা কিন্তু আমার এই সার্কিট থেকে আলাদা হয়ে যায়, তাই না? ওপেন হয়ে গেলে তখন কিন্তু এই ভোল্টেজ সোর্সটা কিন্তু এর সাথে আর কানেক্টেড থাকে না। তখন যেটা হয়, জি এই স্যার। যে ইন্ডাক্টর, মানে আপনার আগে যেটা ছিল
কারেন্টটা এই সাইডে ফ্লো করছিল, সো ইন্ডাক্টরের ভোল্টেজটা হচ্ছিল এরকম, কারেন্টটা এই সাইডে হচ্ছিল, সো এই সাইডে পজিটিভ এবং নেগেটিভ। এখন যেটা হয়, যেহেতু ভোল্টেজ সোর্সটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এই সুইচ অন অফ থাকার কারণে, তো কি করে তখন ইন্ডাক্টরের যে ভোল্টেজ, যে পোলারিটি সেটা চেঞ্জ হয়ে যায়, কারণ ইন্ডাক্টর আমার কারেন্টের প্রবাহ, কারেন্ট চেঞ্জটাকে বাধা প্রদান করে। সো কি হবে তখন, সার্কিট এখানে যে ডায়োডটা ছিল এই ডায়োডটা হয়ে যাবে শর্ট সার্কিট। কিভাবে হবে দেখাচ্ছি। সো এটা হচ্ছে এল। তো এই যে পোলারিটিটা ছিল এখানে পজিটিভ এবং নেগেটিভ, যখন আমার ওই সুইচটা অফ হয়ে গেল, সো এই ভিএস যে ভোল্টেজ সোর্সটা এইটা এই সার্কিট থেকে আলাদা হয়ে গেল, এবং কারেন্টটা কিন্তু আগে এই দিকে ফ্লো করছিল। সো ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জটাকে বাধা প্রদান করবে, মানে হচ্ছে কারেন্টটাকে ওই দিকে ফ্লো করানোর চেষ্টা করবে, এবং ওই দিকে ফ্লো করাইতে গেলে এর যে পোলারিটি ছিল এটাকে সে চেঞ্জ করে ফেলবে, এবং তখন ইন্ডাক্টরটা একটা কারেন্ট সোর্স হিসাবে কাজ করবে, এবং কারেন্টটা এই দিকে ফ্লো করবে, এবং যেটা ইন্ডাক্টর যেটা শুরুর দিকে যেটা চার্জ হচ্ছিল, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো এর কারণে ইন্ডাক্টর চার্জ হচ্ছিল, দ্যাট মিনস ইন্ডাক্টরের মধ্যে আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল। ওই ম্যাগনেটিক ফিল্ড তৈরির কারণে ওই ইন্ডাক্টরটা এনার্জি স্টোর করে রাখে। এখন এই অবস্থায় ওই যে কারেন্টটাকে সেম দিকে ফ্লো করানোর জন্য ইন্ডাক্টর কি করবে, তার মধ্যে যে নিজস্ব যে সঞ্চিত এনার্জিটা ছিল সে সেটাকে এখন ইউজ করবে, এবং কারেন্টের ফ্লোটাকে ওই সেম দিকে রাখার চেষ্টা করবে। তার মানে ইন্ডাক্টরটা এখন ডিসচার্জ করবে। সো এই দিকে কারেন্ট ফ্লো রাখার চেষ্টা করবে, এবং একটা অংশ যে ক্যাপাসিটর এবং আরেকটা অংশ লোডের মধ্য দিয়ে যাবে। আলটিমেটলি যখন সুইচটা আমার অফ অবস্থায় আসলো, এমত অবস্থায় ইন্ডাক্টরটা কি হচ্ছে, এমত অবস্থায় ইন্ডাক্টরটা ডিসচার্জ হলো, এমত অবস্থায় ইন্ডাক্টরটা ডিসচার্জ হলো। কথাটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের সার্কিট ডায়াগ্রাম দেখা হয়ে গেল, একই সাথে আপনার ওয়ার্কিং প্রিন্সিপালটাও কিন্তু দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বিভিন্ন স্যার, প্যারামিটার, হ্যাঁ। স্যার এই জায়গায় কি তখন ক্যাপাসিটর কি চার্জ হইব না স্যার? ক্যাপাসিটরটাকে আমরা, হ্যাঁ, চার্জ হবে। ক্যাপাসিটরটাকে আমরা ওইভাবে বলবো না যে চার্জ এবং ডিসচার্জ, হ্যাঁ। আমরা যখন দেখবেন যে আমি একটু পরে এটা ওয়েব শেপ দেখাবো, হ্যাঁ, সো ওয়েব শেপে তখন বুঝতে পারবেন। ক্যাপাসিটর আপনার জি চার্জই স্যার। হবে। হুম। আপনার জি স্যার। ইন্ডাক্টরের মধ্যে কিন্তু চার্জ, যেমন যখন ডিসচার্জের কথা আমরা বলি, সেটা কিসের কারণে হয়? কারেন্টের কারণে, তাই না? জি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা কি হয়? ভোল্টেজের ভোল্টেজ, ক্ষেত্রে। হ্যাঁ। এই জিনিসটা মনে রাখেন আর কি। ওকে। আচ্ছা, তো আমরা যদি এখন ওয়েব শেপটা, বিভিন্ন প্যারামিটারে আমরা ওয়েব শেপ দেখবো। ওয়েব শেপ গুলো আঁকা শিখতে হবে, বুঝে বুঝে আঁকতে হবে। একটার পুরোপুরি ব্যাখ্যা দিলে যাতে আপনি অন্যান্য রেগুলেটরও ওই রিলেটেড ওয়েব শেপ আঁকতে পারেন, সেটার অ্যাবিলিটিটাও আপনি নিজে গ্রো করতে হবে। আদারওয়াইজ কোর্সে ভালো করতে পারবেন না। নিজেরকেও কিছু এফোর্ট দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তো আমি এখন আপনাদেরকে ওয়েব শেপটা এঁকে এঁকে দেখাচ্ছি আর কি। অলওয়েজ আমরা এক্স এক্সিসে টাইম নিচ্ছি, এবং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি হচ্ছে সাপোজ এখানে দেখেন, এটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল সাপোজ এই ক্ষেত্রে আমি আউটপুট ভোল্টেজটা আঁকার চেষ্টা করছি, আউটপুট ভোল্টেজটা আঁকার চেষ্টা করছি। সো আমার এই সাইডে হচ্ছে আউটপুট, এটা হচ্ছে প্লাস মাইনাস ভি আউটপুট, আর এটা হচ্ছে প্লাস মাইনাস ভি আউটপুট। এখন একটু খেয়াল করে দেখেন, যখন আমার সুইচটা অন থাকে, আমরা কিন্তু অলওয়েজ যখন ওয়েব শেপটা আঁকি তখন সেটা কোন কন্ডিশনকে চিন্তা করে আঁকি? স্টেবল কন্ডিশনকে না? জি স্যার। আমরা কিন্তু ট্রানজিয়েন্ট মুভমেন্টের জন্য ওয়েব শেপ আঁকি না, আমরা অলওয়েজ স্টেবল কন্ডিশনটাকে কনসিডার করি, দ্যাট মিনস স্টেডি স্টেট কন্ডিশনটাকে আমরা কনসিডারেশন আনি, রাইট? জি। আচ্ছা, তো এখন যেটা একটু চিন্তা করেন,
যে আরে আমরা অলওয়েজ যখন ওয়েবশেপটা আঁকবো তখন সেটা আপনি কি বুঝবেন যে স্টেবল অবস্থা বা স্টেডি স্টেট অবস্থা, তাই না? জি। আচ্ছা, সো এখন দেখেন, আমরা যখন এখানে আউটপুট ভোল্টেজটা দেখতেছি, এখানে আউটপুট, সো ইন্ডাক্টর কিভাবে কাজটা করে সেটা আমরা যদি না জেনে থাকি, জাস্ট ছোট করে এটা বলি, যে যখন ইন্ডাক্টর কিন্তু শুরুতে ওপেনের মতো কাজ করে ডিসির ক্ষেত্রে, তাই না? জি স্যার। কারণ ইন্ডাক্টর তখন আপনার কি করে, যখন আপনার ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করার চেষ্টা করে, আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এবং আস্তে আস্তে ইন্ডাক্টরটা স্যাচুরেশন অবস্থায় পৌঁছে যায় ম্যাগনেটিক ফিল্ডের কারণে, যার ফলে ইন্ডাক্টরটা কি হয়ে যায়, শর্টের মতো কাজ করে। এটা আমরা জানি কি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু স্টেডি স্টেট অবস্থার ক্ষেত্রে চিন্তা করছি, so আপনি ধরবেন ইন্ডাক্টরটা এই অবস্থায় শর্ট আছে। তো যদি এরকম হয়, তাহলে আউটপুট ভোল্টেজটা যখন সুইচ অন আছে তখন আউটপুট ভোল্টেজটা কার সমান হচ্ছে? ইনপুট ভোল্টেজের সমান। ইনপুট ভোল্টেজ, দ্যাট মিন্স ভিএস এর সমান হচ্ছে, তাই না? তাইলে আমরা বলতে পারি, যদি এতটুকু সিচুয়েশনের ক্ষেত্রে যদি আমার সুইচটা, আমি আগে একটু লেভেলিং করে নেই। তাহলে এতটুকু যদি আমার সুইচ অন অবস্থায় থাকে, এবং এতটুকু যদি আমার সুইচ অফ অবস্থায় থাকে, এটা অন, এটা অফ, তাহলে অন অবস্থায় আমি আউটপুট ভোল্টেজটা কত পাচ্ছি? ইনপুট ভোল্টেজের সমান, দ্যাট মিন্স ভিএস এর সমান না? তাহলে আলটিমেটলি এটা ভিএস। সুইচ যখন অন অবস্থায় আছে তখন আমার আউটপুট ভোল্টেজটা কত? ভিএস এর সমান। আর যখন সুইচটা অফ অবস্থায় আছে তখন দেখেন, যদি আমি ওইভাবে চিন্তা করি, আউটপুট ভোল্টেজটা এটা, এবং যদি এটা এবং এটার অ্যাক্রস, আর আলটিমেটলি যদি ইন্ডাক্টরটা শর্ট আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ডায়োড আছে, আলটিমেটলি এটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন এখানে আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে? জিরো। সো যখন সুইচটা অফ অবস্থায় আছে আউটপুট ভোল্টেজটা জিরো। সো আউটপুট ভোল্টেজের ওয়েবশেপটা এরকম হচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার। এখন যদি আপনি এই আউটপুট ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালুটা বের করেন, দেখবেন যে সেটা অলওয়েজ ভিএস এর চেয়ে ছোট হবে। কেন দেখেন, আমার একটা সাইকেলে যদি আমি চিন্তা এভারেজ ভ্যালু বের করতে গেলে একটা সাইকেলে চিন্তা করতে হয়, তাই না? তাহলে আমার একটা জি। সাইকেল কত হচ্ছে, অন এবং অফ মিলে না? জি স্যার। অনে আসতেছে ভিএস আর অফে আসতেছে কত, জিরো। তাহলে যদি আপনি অ্যাভারেজ করেন দেখবেন ভিএস এর চেয়ে ছোটই আসবে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের ওয়েভ শেপ। এখন আমি যেটা আঁকবো, সাপোজ ধরুন ইন্ডাক্টরের কারেন্টের, ইন্ডাক্টরের যে কারেন্ট আমরা বলতেছি আইএল, এই কারেন্টের ওয়েভ শেপটা আমরা আঁকবো। তো যখন সুইচ অন অবস্থায় আছে তখন আপনার ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, তাই না? তাহলে চার্জ হচ্ছে, এবং যখন সুইচটা অফ অবস্থায় আছে তখন কিন্তু ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছে। তো এরকম। তো এখন আপনি বলতে পারেন যে স্যার এটা জিরো থেকে শুরু কেন করলাম না? এর কারণ হচ্ছে, আমরা কিন্তু আগে দেখেছি যে যখন আমরা কন্টিনিউয়াস কারেন্ট মোড এবং ডিসকন্টিনিউয়াস কারেন্ট মোড দেখছি, তাই না? ডিসকন্টিনিউটি কখন হয়? যখন আপনার ইন্ডাক্টর কারেন্টটা কি করে, ফুলি ডিসচার্জ করে জিরো হয়ে যায়, তাই না? জি স্যার। তো আমরা এখানে ডিসকন্টিনিউয়াস মোড নিয়ে আলোচনা করব না, এখানে আমরা কন্টিনিউয়াস মোড নিয়ে আলোচনা করবো। সে কারণে কি হবে, ফুলি ডিসচার্জ জিরো হবে করবে না। না। হ্যাঁ, ফুলি জি। ডিসচার্জ হবে না। সো একটা লেভেল থেকে সে আবার চার্জ হওয়া শুরু করবে, আবার ডিসচার্জ জিরো হতে হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। আর
যে হাইস্ট যে পরিমাণ কারেন্টটা চার্জ হচ্ছে, মানে হাইস্ট যে লেভেলে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা ধরছি I2, আর মিনিমাম যে কারেন্টের লেভেল সেটাকে আমরা বলতেছি I1। ওকে, এখন যদি আপনি এইটার অ্যাভারেজ কারেন্ট বের করতে চান, কিভাবে বের করবেন? এই ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটার মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ। সহজভাবে বের করা যায়। তাহলে ধরেন মাঝামাঝি হচ্ছে এরকম, মাঝামাঝি একটা লাইন আঁকি, ধরেন এটা মাঝামাঝি পোর্শন। সো এই লেভেলটাই হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, এই লেভেলটা যেটাকে আমি ধরেন সাপোজ এটাকে আহ ILM দিয়ে বলি সাপোজ। সো এইটা হচ্ছে আপনার অ্যাভারেজের লেভেল অফ দ্য ইন্ডাক্টর কারেন্ট। এবং এই যে ম্যাক্সিমাম থেকে মিনিমামের, যে ম্যাক্সিমাম যে লেভেল এবং মিনিমাম লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলতেছি ডেল আই। ঠিক আছে, ডেল আই। এটাকে আবার বলা হয় রিপেল কারেন্ট। ঠিক আছে, রিপেল বলতে বোঝায় যে ধরেন আপনার ওই কারেন্টটা, ধরেন কোন একটা কিছু স্টেবল না, মানে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে সে ওঠানামা করতেছে, সেটাকে আমরা বলে থাকি রিপেল। তাহলে এখানে রিপেল কারেন্টটা কত, এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের মধ্যে ওঠানামা করছে না, সেটা রিপেল কত, এটা দুইটার ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে রিপেল। বুঝা গেছে? জি স্যার। দেখেন আপাতত এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপাসিটরের কারেন্টটা দেখবো। ক্যাপাসিটরের কারেন্টটা পড়ানোর আগে একটা কথা অবশ্য মনে রাখতে হবে, যেটা আমি পরবর্তীতে আপনাকে প্রুফ করে দেখাবো, বাট এখন এই কথাটা মেনে নিতে হবে। সেটা হচ্ছে জি কি, যে ক্যাপাসিটরের যে কারেন্ট অ্যাভারেজ যে কারেন্টটা হবে, কি বলছি, ক্যাপাসিটরের যে অ্যাভারেজ কারেন্ট হবে সেটা কত হবে? জিরো। জিরো। কথা বুঝতে পারছেন? জি তাহলে স্যার। কি বললাম, এটা একটু এটা এখন মনে রাখ, এটা মনে, এটা মেনে নিতে হবে। আমি পরে ব্যাখ্যা দিব এটা। তাহলে ঠিক আছে। অ্যাভারেজ কারেন্ট অফ দ্য ক্যাপাসিটর কি? জিরো। ইজ জিরো। সো তার মানে আপনি এভারেজ কারেন্টটা বের করি কিভাবে? ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে মাঝখানে যে লেভেলটা, তাই না? জি স্যার। তাহলে এখানে আমার লেভেলটা কত হবে? এই লেভেলটা হবে না? জি স্যার, এটা একটা মিনিমাম থাকবে, একটা ম্যাক্সিমাম হ্যাঁ, থাকবে। তাহলে আমার এভারেজের ভ্যালুটা হবে এটা। তাহলে এটা জি। যদি আমি এভারেজ যদি এরকম হয়, তাহলে কি হবে? ম্যাক্সিমাম মিনিমামের মাঝখানে। তাহলে ম্যাক্সিমাম সাপোজ এখানে, তাহলে মিনিমামটা কি এখানে হইতে হবে না? এখানে হতে হবে। জি স্যার। নাহলে কিন্তু কখনো সে জিরো আসবে না। যদি ধরেন জি। সে ওই ম্যাক্সিমাম মিনিমাম যদি দুইটাই পজিটিভ থেকে হয়, তাহলে কি আপনার কখনো এটা জিরোতে আসবে? জি না স্যার। আসবে না। সো এটাই বোঝাতে চাচ্ছি। সো তাহলে আমার ক্যাপাসিটরটা কি হবে এই ক্ষেত্রে? আপনার ওই সেম ভাবেই ওয়েবসাইটটা মেনটেন করবে, বাট সে যেখান থেকে শুরু হবে। কেন? কারণ ক্যাপাসিটরের অ্যাভারেজ কারেন্টটা কত হবে? জিরো। জিরো। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটার ভ্যালু কত হবে এটা আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন এখানে আরেকটা কটা প্যারামিটার আমরা বের করি। এখানে তাহলে ভি আউটপুট বের করলাম ভিএস, এখানে বললাম ভি আউটপুট ইকুয়ালস টু জিরো। এই সুইচ অন অবস্থার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে ভিএল বের করতে বলি, তাহলে কি হচ্ছে দেখেন। এটা হচ্ছে ভিএল। তাহলে এখানে আমি যদি একটা, এই ক্ষেত্রে এই লুপে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে বলি, তাহলে কিরকম আসবে? যে সাপোজ ধরেন মাইনাস ভিএস, যেটাকে আমরা ইনপুট বলতেছি, প্লাস ভিএল প্লাস কত? ভি আউটপুট। এখান থেকে যদি আপনি ভিএলটা বের করে, ভিএল আসবে কত? ইকুয়ালস টু জিরো। ভিএস মাইনাস ভি আউটপুট, এরকম আসবে না? জি স্যার। আচ্ছা, এটা খেয়াল রাখবেন। এখন
এখান থেকে হিসাব করে বলেন তো যে ক্যাপাসিটরের কারেন্ট যেটা, সেটা কত হবে? তো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট আইএল। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইসি। আর লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে, আচ্ছা এটাকে আইএস বলেন। আর লোডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আইএল। তাহলে এই পয়েন্টে যদি আমি এখন একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কিরকম আসে? আইএস ইকুয়ালস টু কত? আইসি প্লাস আইএল। এখান থেকে ক্যাপ যদি মডিফাই করলে আইসি ইকুয়ালস টু আইএস মাইনাস আইএল, এরকম না? জি স্যার। আচ্ছা, ঠিক সেম ভাবে সুইচ অফের ক্ষেত্রেও সেম ভাবে বের করবেন। বের করেন কিরকম আসে এক্ষেত্রে, হিসাব করুন কত আসে। এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি আইসিটা দেখেন, এক্ষেত্রে কিন্তু সেম জিনিস আসবে, তাই না? হুম। আর যদি এইটাতে আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, তাহলে ভোল্টেজটা কিরকম আসে? আউটপুট ভোল্টেজ প্লাস ভি আউটপুট মাইনাস ভিএল ইকুয়ালস টু জিরো। দেখেন তো বলেছে কিনা। হুম। স্যার বিডি এখানে কোনো ইয়া করাইব না? বিডি বুঝি তো, নাই, আবার বলেন। স্যার ডায়োড তো তখন শর্ট থাকবো, তার মানে ডায়োড হ্যাঁ, আর এই জায়গায় কোনো ডায়োডের ইয়া না ডায়োড তো করাইব না। শর্ট। হুম, জি স্যার। ডায়োড শর্ট থাকবে। ঠিকই আছে স্যার। ঠিক আছে। জি স্যার, নাকি ঠিকই তো আছে। পোলারিটি চেক করেন। যখন স্যার ইয়া করবো তখন তো। একটু চিন্তা করেন। পোলারিটি তো স্যার ঠিকই আছে, কারণ পোলারিটিটা ঘুরে গেছে না, যখন বন্ধ ছিল তখন ইন্ডাক্টরের কারণে ওই পাশে পজিটিভ হয়েছে এই পাশে নেগেটিভ আছে। আর কেভিএল চালাইলে তো স্যার ভি আউটপুট পজিটিভ যদি আমি ধরে যাই তাহলে ভিএল মাইনাস ইকুয়াল টু জিরো। আচ্ছা, আমি একটা জিনিস লিখি, দাঁড়ান। এই দুটো নিয়ে তো কোনো সন্দেহ নাই, আছে? না স্যার। আচ্ছা, সার্কিট একটু ভালো করে খেয়াল করেন, আমি 2 মিনিট টাইম দিচ্ছি। সার্কিট একটু ভালো করে খেয়াল করেন নিজের মতো করে।
আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা কথা লিখে দেই, এটা একটু বাসায় চিন্তা করবেন। আগে যে ভিডিওটা দেওয়া আছে ওইটা দেখেও আপনি হেল্প নিতে পারেন। সো এটা একটু চিন্তা করবেন, যদি না বুঝেন দেন আমাকে পরে বললেন। তাহলে ভি এল অফ যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ভি আউটপুট। ঠিক আছে, এটা একটু চিন্তা করবেন, এটা একটু চিন্তা করবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু ওয়েবসাইটে যাই যেখানে ছিলাম। এখন একটু খেয়াল করেন তো এখানে কারেন্টের ভ্যালুটা কত হবে। এখানে আমি কারেন্টের ভ্যালু দুই জায়গাতে কিন্তু সেম, সুইচ অন এর ক্ষেত্রেও সেম, সুইচ অফ এর ক্ষেত্রেও সেম, সেম না ইকুয়েশন? হুম। জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি এখানে আইসির নিম্নতম মানে সর্বনিম্ন ভ্যালু কত হবে এবং ইন্ডাক্ট আর হচ্ছে সর্বোচ্চ ভ্যালু কত হবে সেটা কিভাবে বের করা যেতে পারে ভ্যালুটা? কিভাবে বের করা যেতে পারে? কোনটা স্যার? এই যে ক্যাপাসিটরের যে কারেন্ট, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে, এটা কিভাবে বের করা যেতে পারে? এটার ভ্যালু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কত, মানে আপনি কি বের করতে পারবেন কোনোভাবে, করা যাবে? আচ্ছা, এটা পরে আসতেছি। তাহলে এটা ছিল ক্যাপাসিটরের কারেন্ট। তারপরে ধরেন আমরা বলতেছি, এরপরে আমরা বের করব হচ্ছে আউটপুট কারেন্টটা দেখব। আউটপুট কারেন্ট, তাহলে আপনি একটু জিনিস চিন্তা করেন তো, আমি কি বলছি, অ্যাভারেজ কারেন্ট অফ দ্য ক্যাপাসিটর ইজ কত? জিরো, জিরো। তাই না? জি স্যার। অ্যাভারেজ কারেন্ট অফ দ্য আউট মানে ক্যাপাসিটর ইজ জিরো। জি। তাহলে আপনি যদি এখান আউটপুট কারেন্ট মানে হচ্ছে লোডের কারেন্ট, তাই না? লোড, জি। আইএল মানে হচ্ছে কিন্তু লোড, এটা কিন্তু ইন্ডাক্টরের কারেন্ট হিসাব চিন্তা করে আবার ভুল করেন না। আহ, এটাকে আইএল মানে হচ্ছে এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, হয়তো বা আপনাদের একটু মানে সমস্যা হইতে পারে। ধরেন এখানে আমি আইএল না লিখে কি আই ও লিখবো, আই ও জি লিখবো, স্যার, আই নট, আই উইল নট লিভ। আই ও লিখলাম, ঠিক আছে। তাহলে কনফিউশনটা দূর হয়, আসলে এখানে আইএল দিয়ে ইন্ডাক্টরের কারেন্ট লিখছি তো। আচ্ছা, সো আই নট, তো এখন দেখেন তো কি রকম হচ্ছে। আর আইএসটা কিন্তু আইএল এরই সমান, রাইট? জি। এটা মনে রাখেন, আইএসটা কিন্তু আইএল এরই সমান। আচ্ছা, তো এখন দেখেন যে আমি আউট বললাম, তাহলে আই আউটপুটটা একটা নির্দিষ্ট বা ডিসি কারেন্টের মতো হবে, একটা এভারেজ ভ্যালুর সমান এরকম। কেন? একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করে চলবে। একটা কনস্ট্যান্ট মেনটেন করে চলবে। কারণ হচ্ছে কি দেখেন, ক্যাপাসিটরের এভারেজ কারেন্ট তো আমার জিরো, তাই না? জি স্যার। এভারেজ কারেন্ট কিন্তু জিরো। আর তাহলে আই নট এর এভারেজ কারেন্ট হবে সেটা ইকুয়াল টু কত, আইএস এর সমান। তাহলে আইএস এর এভারেজ কারেন্ট হচ্ছে আই, এর জন্য এটা সব সময় দেখবেন অন এবং অফ অবস্থায় দুইটার একই রকমেরই কারেন্ট আসবে, এই জন্য এটা আইএ। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, সেই জন্য এটা কনস্ট্যান্ট আসবে। এরপরে আমরা ইনপুট যে কারেন্ট যেটা আমি বলতেছি আইএস, এটার ওয়েবশেপটা আমরা একটু দেখবো। সো এটার ওয়েবশেপটা আমরা একটু যদি দেখি, দেখেন যখন যখন সুইচটা অন অবস্থায় আছে তখন আপনার আইএস কি আছে না? আইএস তো আছে, রাইট? জি স্যার। আইএস আছে।
তো আইএসটা সেটা আইএল এর সমান, তাহলে আইএল যেরকম আছে আইএসটা কি হবে, ওরকমই হবে। সেম। আর যখন অফ অবস্থায় আছে তখন কি আইএস আছে? না স্যার। আইএসটা নাই, তো তখন জিরো, এরকম। ক্লিয়ার? জি স্যার। এখন যদি বলি আইডিটা বের করবেন, তাহলে আইডিটা কিভাবে বের করা যায়? যখন স্যার অন থাকে তখন তো পুরা যখন ভিএচএ চলে। সুইচটা অন অবস্থায় থাকে তখন কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, সো জিরো। না, তখন জিরো। সো জিরো না? জি স্যার। জিরো। আচ্ছা, এটা একটু অন্য কালার ইউজ করি যাতে বোঝা যায়। সো জিরো। আর যখন সুইচটা অফ তখন কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সেটা কিন্তু আইএল কারেন্টের সমান, তাই না? জি স্যার। সো ক্লিয়ার? জি। Yes. ওটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইভাবে বুঝে বুঝে পড়বেন। আমি যে কোনো প্যারামিটারের ওয়েবসাইট রাখতে দিই না কেন, পারা যাওয়া উচিত, পারা উচিত আর কি, রাইট? জি। আচ্ছা, তো এখন, আচ্ছা আমি একটু কথা বলি। উম, আজ আপনাদের আজকের ক্লাসে পরে একটা সিটি ডেট দিব, হ্যাঁ? সিটি ডেট। জি সিটিটা যদি আমি আপনাদের নেক্সট মানে 27 তারিখে নেই, হ্যাঁ, মানে শনি, মানে রবিবার আর কি, রাতের বেলা, মানে ধরেন সেটা 10টার দিকে হইতে পারে, আপনাদের কি কোনো সমস্যা আছে? স্যার, রবিবার দিন স্যার আমাদের একটা রবিবারে ক্লাস তো আছে, ছুটি আছে। হুম। 2 ঘন্টার ছুটি আছে ক্লাস। স্যার, ছুটিও আছে। আচ্ছা যান, আপনি রবিবারে দিতে হবে না, নেক্সট হচ্ছে সোমবারে, মানে আজকের ক্লাসের দিনেই দিবেন। 28 তারিখ আমরা ক্লাস করব কিছুক্ষণ, ক্লাস করার পরে তারপরে হচ্ছে সিটি দিবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন সিটির যে সিলেবাসটা হবে সেটা হচ্ছে আমি আজকের ক্লাসে যা যা পড়াবো ফুল, ঠিক আছে স্যার। তার মানে আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে বাক রেগুলেটর এবং বুস্ট রেগুলেটর যা যা আছে ফুল, ঠিক আছে? আজকে রেকর্ডিং এ যা যা আছে, এটা গেল সিটির সিলেবাস। এবং আর চলে আসে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। অ্যাসাইনমেন্ট এমন ভাবে দিয়েছি যাতে আপনার সিটির পড়াটা হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে এখন সিটিটা, তাহলে অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টটা আপনি জমা দিবেন নেক্সট 28 তারিখে, মানে সিটির দিনেই দিবেন। তো কি দিবেন, এই যে আজকের ক্লাসে যা যা পড়াচ্ছি সেটার একটা টোটাল নোট করে আমাকে দিবেন। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে কি যে কি কি যেগুলো বললাম, যে যে কি কি পড়বো আমরা বাক এবং বুঝ থেকে, মানে ইন্ট্রোডাকশন লিখবেন, তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, এই যেরকম মোড দিয়ে দিয়ে তারপর ওয়েবসাইট রাখবেন, তারপরে যে আর একটা জিনিস দেখাবো এরপরে সেটাও দেখাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, সো একই সাথে দুইটা হয়ে যাবে। আর প্রেজেন্টেশন কি হবে ওটা আমি নেক্সট ক্লাসে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, দেখেন এইটুকু আমরা ওয়েবসাইট এঁকে গেছি, এখন আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল ওই এভারেজ আউটপুট ভোল্টেজ এবং এভারেজ আউটপুট কারেন্টটা বের করা, তাই না? ক্যালকুলেশনটা, জি। এটা বের করা, এটা খুবই সোজা। এটা আপনাদেরকে আমি কিছু দেখাই দিচ্ছি, বাকিটা নিজেদের মতো করে বের করে নিবেন। আমি একটা দেখাই দিচ্ছি, বাকেটটাও আপনি নিজে বের করে নিতে, মানে বুস্টেরটাও আপনি নিজে বের করে নিতে পারবেন। আহামরি কিছু না, ক্যালকুলেশন পারলে জাস্ট নর্মাল ক্যালকুলেশন, যোগ বিয়োগ। তো যখন আমি আউটপুট ভোল্টেজটা বের করব, এভারেজ আউটপুট ভোল্টেজ কি, এভারেজ, রাইট? এভারেজ। এভারেজ আউটপুট ভোল্টেজ যখন আমি ক্যালকুলেট করব, তখন যে প্রিন্সিপালটা ফলো করব আমরা সেটাকে বলা হচ্ছে ভোল্ট সেক ব্যালেন্স, ঠিক আছে? ভোল্ট জি। সেক ব্যালেন্স। তো এটা কি, ধরেন আপনার ইন্ডাক্টরের অন অবস্থায় ইন্ডাক্টরের ভোল্টেজ এর সময় অন অবস্থার যে টাইম এটার সাথে গুণ, প্লাস
অফ অবস্থায় ইন্ডাক্টরের যে ভোল্টেজ যেমন অফের যে সময়, এটা যদি আপনি দুটা যোগ করেন যোগফল হবে 0। এই প্রিন্সিপালটা ইউজ করে আপনি আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশনটা বের করবেন। তাহলে অন অবস্থায় আমার ইন্ডাক্টরের ভোল্টেজটা কত ছিল বের করা যাবে না? এখানে আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, আসতেছে কত প্লাস মাইনাস ভিএস, তারপর হচ্ছে কত প্লাস ভিএল প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু কত 0, 0। তাই না? এখান থেকে জি স্যার। এখন আপনি যেটা করবেন, এলটা বের করবেন। তাহলে ভিএল কত হচ্ছে? ভিএলটা হচ্ছে কত? ভিএস মাইনাস ভি আউটপুট না? এটা কিন্তু অন অবস্থার জন্য আমরা চিন্তা করতেছি। সো ভিএল অন ইকুয়ালস টু হচ্ছে ভিএস মাইনাস ভি আউটপুট, এটা কিন্তু অন অবস্থার জন্য, রাইট? বুঝা যায়? জি স্যার। তাহলে এখন এই ভিএল হুম। এর জায়গায় এটা লিখেন। আর টি অন মানে অন অবস্থার যে সময়টা, সেটা আমরা একটা ডিউটি সাইকেলের মাধ্যমে প্রকাশ করা যেত, মনে আছে কিনা? টি অন ইকুয়ালস টু ডিউটি সাইকেল ডি, বা আমি কে যেটা দিয়ে প্রকাশ করি না কেন সেটা ডি ইন্টু কত টোটাল টাইম দিন। পিরিয়ড, ডিটি। টাইম পিরিয়ড। তাহলে ডিটি, যেখানে ডি হচ্ছে কি ডিউটি সাইকেল। তারপরে ভিএল অফ, অফ অবস্থায় কত বলছি মাইনাস ভি আউটপুট, এখানে বসায় দেন। আর টি অফ কত 1 - ডি ইন্টু টি ইকুয়ালস টু 0। এইখান থেকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে আপনি আউটপুটের এভারেজ ভোল্টেজটা বের করে নিয়ে আসতে পারবেন ফর বাক রেগুলেটর। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, বা এটা এটা নিয়ে আসতে পারবেন আর কি, হিসাব করে নিয়ে আসবেন। এবং সেটা ভোল্টেজটা হচ্ছে আউটপুটে যে এভারেজ, যেহেতু এভারেজ ভোল্টেজটা আপনি এখানে এ দিয়েও হিসাব করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেহেতু আমরা এভারেজ ভোল্টেজ বের করতেছি আউটপুটে, সো ভি এ ইকুয়ালস টু ভি এস ইন্টু কে। সরি, এখানে যেহেতু কে বলবো না, এখানে আমরা ডি বলবো, যেহেতু আমরা ডিউটি সাইকেলকে ডি দিয়ে প্রকাশ করতেছি। সো ভি এস ইন্টু ডি, এটাই হচ্ছে আমার এভারেজ আউটপুট ভোল্টেজ। এন্ড এখানে আমরা কিন্তু বলছি দেখেন ডি যে ডিউটি সাইকেলের ভ্যালু সেটা কত হতে পারে 0 টু হাইয়েস্ট 1। সো আপনি যদি ভি একবার 0 বসান তাহলে ভি এর ভ্যালু আসে 0, আর যদি ম্যাক্সিমাম ভ্যালু বসান তখন ভি আসে কত ভিএস। তাহলে দেখেন কোনো সময় কিন্তু এই রেগুলেটর থেকে আউটপুটের যে এভারেজ ভোল্টেজ সেটা কিন্তু ভিএস এর চেয়ে বড় হবে না। সো এই জন্য এটাকে বলা হয় বাক রেগুলেটর এবং স্টেপ ডাউন হিসেবে কাজ করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা ভোল্ট চেক ব্যালেন্স এইটা ইউজ করে কিন্তু আমরা এই আউটপুট ভোল্টেজ যেটা সেটা কিন্তু আমরা আউটপুটে যে এভারেজ ভোল্টেজ সেটা ক্যালকুলেট করতে পারি। ঠিক তেমনি ভাবে যদি আমি বলি যে আম, আপনি এভারেজ আউটপুটের এভারেজ কারেন্টটা বের করেন, তাহলে কিভাবে বের করবেন? আউটপুটের এভারেজ কারেন্ট যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাম্পিয়ার সেক ব্যালেন্সটা ইউজ করতে হবে। তো সেক ব্যালেন্স যদি ইউজ করেন সেটা কি? সেটা হচ্ছে ক্যাপাসিটরের অন অবস্থার কারেন্ট ইন্টু টি অন প্লাস ক্যাপাসিটরের অফ অবস্থার কারেন্ট ইন্টু টি অফ ইকুয়ালস টু হবে কত 0। এই প্রিন্সিপালটা ইউজ করলে আপনি খুব সহজে আপনি আউটপুটের এভারেজ কারেন্টটা বের করতে পারেন। তাহলে আইসি অন অবস্থায় আইসি কত আইএস, আইএস আইএসটা আবার কি আইএল এর সমান না? তাহলে আইএল মাইনাস কি লিখতে পারি আই নট ইন্টু টি অন। আবার আইসি অফ এরও কিন্তু সেম অবস্থা, এটা আমি লিখতে পারি কত একই কারেন্ট আইএল মাইনাস আই নট ইন্টু টি অফ। আবার এখানে যে ওই ভ্যালুগুলো বসায় ফেলেন, টি অন কত আইএল মাইনাস আই নট, টি অন মানে হচ্ছে ডিটি প্লাস আবার সেম আইএল মাইনাস আই নট, এটা হচ্ছে 1 - ডি ইন্টু টি ইকুয়ালস টু কত 0। এখান থেকে আপনি সরাসরি আই আউটপুট বের করেন। আই আউটপুট এভারেজের যে কারেন্ট, যেহেতু এখানে যেহেতু এভারেজ, সো আই নট ইউজ না করে আই এ লিখতে পারেন। তো সেক্ষেত্রে আই এ আসবে, হচ্ছে আপনার আই এস ডিভাইডেড বাই কে। এই দুইটা প্রুফ
এইভাবে বের করে নিয়ে আসবেন। তাহলে যখন আমি আপনাকে অ্যাসাইনমেন্টে বললাম এই যে এই দুইটাও কিন্তু আপনাকে প্রুফ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন ফুল ব্যাপারটা? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো এখন আমরা একটা ম্যাথস করব। এখন আমরা একটা ম্যাথস করব। তো ম্যাথটা হচ্ছে আপনার হারুনুর রশিদ স্যারের বইয়ের এক্সাম্পল হচ্ছে 5.5। তো কি বলছে যে বাক রেগুলেটর যেটা আছে, সার্কিট তো আপনার মনে আছে যেটা একটু আগে দেখালাম। তো বাক রেগুলেটর ধরেন, তো বাক রেগুলেটর হ্যাজ অ্যান ইনপুট ভোল্টেজ, বাক রেগুলেটর হ্যাজ an input voltage of Vs ইকুয়ালস টু কত, 12 ভোল্ট। তারপরে বলছে the required average the required average output voltage যেটা required average output voltage VA equals to হচ্ছে 5 ভোল্ট at R equals to হচ্ছে 500 ওহম, and the peak and the peak to peak output ripple and the peak to peak output ripple voltage, the peak to peak output ripple voltage is 20 মিলিভোল্ট। তারপর আরো বলছে the switching frequency is 25 কিলোহার্জ if the peak to peak if the peak to peak if the peak to peak ripple current of inductor is limited to 0.8 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আপনাকে বের করতে বলা হয়েছে ডিটারমাইন সেটা কি, প্রথমে আপনাকে ডিউটি সাইকেল বের করতে হচ্ছে। ফার্স্ট আপনি হচ্ছে ডিউটি সাইকেল বের করুন, ডিউটি সাইকেল যেটাকে আমরা কে বলছি। তারপর হচ্ছে দা ফিল্টার ক্যাপাসিটেন্স, বের করবেন। সরি, দা ফিল্টার ফার্স্ট ইন্ডাকটেন্স বের করেন। দা ফিল্টার ইন্ডাকটেন্স যেটাকে আমরা বলছি এল। তারপর বের করবেন দা ফিল্টার ক্যাপাসিটর, ওই যে সার্কিটে দেখবেন ক্যাপাসিটর আছে, ওটাকেই ফিল্টার ক্যাপাসিটর বলতেছে। দা ফিল্টার ক্যাপাসিটেন্স বের করবেন সি। এবং লাস্টলি যেটা বের করতে বলা হয়েছে যে ক্রিটিক্যাল ভ্যালুস, the values of critical values of L and C, এটা বের করতে বলা হয়েছে। তো এখন আমরা সলিউশনে যাচ্ছি। প্রথমে যেটা বলছে কি ডিউটি, এখন আমরা সলিউশনে যাওয়ার আগে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো একটু লেখার চেষ্টা করি। প্রথম বলছে ভিএস কত, 12 ভোল্ট। তারপরে বলছে রিকোয়ার্ড যে অ্যাভারেজের যে আউটপুট ভোল্টেজ সেটা হচ্ছে 5 ভোল্ট, আর হচ্ছে 500 ওহম। এবার বলছে পিক টু পিকের আউটপুট রিপেল ভোল্টেজ। আউটপুট রিপেল ভোল্টেজ কোনটা, ডেল। যখনই রিপেল আসবে তখনই হচ্ছে ডেল চলে আসবে, ডেল। তাহলে এখানে আসতেছে যেহেতু আউটপুট
ভোল্টেজটা দেখবেন আমরা যেখান থেকে আউটপুট নেই সেটা কি ক্যাপাসিটরের অ্যাক্রসে না? সার্কিটটা যদি খেয়াল করে দেখেন সে জি স্যার। ক্যাপাসিটরের অ্যাক্রসে। সো যেহেতু রিপেল এই জন্য ডেল, আর ক্যাপাসিটরের অ্যাক্রসে যেহেতু ভোল্টেজটা নেই যেহেতু আউটপুট বলা হয়েছে, সো ডেল ভিসি। তো আউটপুট রিপেল ভোল্টেজটা হচ্ছে কত? 20 মিলিভোল্ট। সুইচিং ফ্রিকোয়েন্সি এফ হচ্ছে 25 কিলোহার্টজ। এই এইভাবে যদি লেখেন কোশ্চেনে, যদি ম্যাথ নাও পারেন এতটুকু লিখলেও তো কিছু নাম্বার দেওয়ার জায়গা থাকে, তাই না? যদি শুধু কোশ্চেন লিখে দেন তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? এখানে কিছু করার নাই, কোশ্চেন লিখে আপনি নাম্বার পাবেন না। কথা বুঝা গেছে? জি স্যার। ম্যাথ করার জন্য কিছু সিস্টেম আছে, নাম্বার পাওয়ার জন্য সিস্টেম আছে। এগুলো ওইভাবে যে আমি এখানে আপনি যদি প্যারামিটার গুলো এভাবে সাজায় লিখতে পারছেন তখন মানে কি যে প্যারামিটার গুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, সেক্ষেত্রে তো আমি কিছু মার্কস দিতে পারবো। আর যদি কোশ্চেন লিখে দেন তাহলে সেটা কিছু আসা যায় না। তাহলে আমি এখানে এভারেজ ডিউটি সাইকেলটা কিভাবে বের করতে পারি? আমরা একটু আগে দেখলাম যে এভারেজের যে আউটপুট ভোল্টেজটা সেটার ইকুয়েশনটা কি? ভিএ ইন্টু ডিউটি সাইকেল মানে কে এবং ইনপুট ভোল্টেজ, এরকম না? আগে আমরা ডি জি। লিখছিলাম যেটা ডিউটি সাইকেল ছিল, বাট এখানে আমরা ডিউটি সাইকেলটাকে কে দিয়ে প্রকাশ করছি, এই জন্য আমরা কে লিখছি। কথা বোঝা গেছে? জি স্যার। মানে এক্ষেত্রে কি আমাকে কে বের করতে বলা হয়েছে, তার মানে কে ইকুয়ালস টু ভিএ বাই ভিএস। ভি এর ভ্যালু আমার জানা আছে 5 ভোল্ট এবং ভিএস এর ভ্যালু কত আছে? 12 ভোল্ট। তাহলে 5 ডিভাইডেড বাই 12 কত আসতেছে? 0.4167। আলটিমেটলি এই ডিউটি সাইকেলকে যদি আপনি পার্সেন্টেজে প্রকাশ করেন আর বলছে 41.67 চলে আসলো। এরপরে বি হচ্ছে দা ফিল্টার ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সটা বের করতে বলা হয়েছে। তো ইন্ডাকটেন্স বের করার যে সূত্র সেটা আপনাকে মনে রাখতে হবে, বা এইটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ডেল আই। ডেল আই হচ্ছে ডেল আই ইকুয়ালস টু, ডেল আই হচ্ছে এই কোষটা মনে রাখতে হবে, ভিএ ডিভাইডেড বাই ভিএস মাইনাস ভিএ ডিভাইডেড বাই এফ এল ভিএস। এখান থেকে যদি আপনি ইন্ডাকটেন্সটা বের করেন এল ইকুয়ালস টু কত আসবে? ভিএ ডিভাইডেড বাই ভিএস মাইনাস ভিএ ডিভাইডেড বাই ডেল আই ইন্টু এফ ইন্টু ভিএস। মানগুলো বসান। ভি এর ভ্যালু হচ্ছে কত? 5। ভিএস এর ভ্যালু হচ্ছে 12, 12 মাইনাস 5। ডেল আই এর ভ্যালু দেওয়া আছে, ভালো করে দেখেন। এই যে এখানে একটা কথা ছিল, ইফ দ্য পিক টু পিক রিপেল কারেন্ট, তার মানে এটা হচ্ছে কি পিক টু পিক রিপেল কারেন্ট, তার মানে রিপেল যেহেতু সেজন্য ডেল, রিপেল কারেন্ট আই, যেহেতু কারেন্ট সেজন্য আই। রিপেল কারেন্ট হচ্ছে কি 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পিক টু পিক রিপেল কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার ইন্টু এফ হচ্ছে 25,000 হার্স, আর ভিএস হচ্ছে কত? 12। এখানে আপনি ভ্যালুটা বের করে নিয়ে আসেন। যদি মাইক্রো হেনরিতে বের করে নিয়ে আসেন, ইন্ডাকটেন্সের ভ্যালু তো হেনরি, একক আর কি, ইউনিট। এবং যদি মাইক্রো হেনরিতে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে 145.83 মাইক্রো হেনরি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে এটা আজানটা শেষ হোক, হ্যাঁ, ওকে স্যার। আজানটা শেষ হোক, একটু ব্রেক নিই।
আচ্ছা। চলো শুরু করি, যেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম আর কি। তো এরপর আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দা ফিল্টার ক্যাপাসিটেন্স, তাই না? তো ফিল্টার ক্যাপাসিটেন্স বের করার জন্য যে সূত্রটা আছে এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ডেল ভিসি ইকুয়ালস টু ডেল আই ডিভাইডেড বাই 8 এফ সি। এখান থেকে আপনি ক্যাপাসিটেন্স বের করতে পারবেন, সেটা হচ্ছে ডেল আই ডিভাইডেড বাই ডেল ভিসি ইন্টু 8 এফ। তাহলে ডেল আই কত? 0.8। ডেল ভিসি কত? ডেল ভিসি হচ্ছে 20 × 10⁻³ যেহেতু মিলি ভোল্টে আছে, 8 × 25,000। সো যদি আপনি হিসাব করেন, এখানে আপনি ক্যাপাসিটেন্স বের করে নিয়ে আসতে পারবেন। এবং ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাডে। আপনি যদি মাইক্রো ফ্যারাডেতে নিয়ে আসেন, সেটা আসবে হচ্ছে 200 মাইক্রো ফ্যারাডে। এরপর চলে আসি ডি, কি ক্রিটিক্যাল ভ্যালুস অফ, ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে এল এবং সি এর। তো যখন আপনাকে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে বলবে ইন্ডাক্টরের এবং ক্যাপাসিটরের, ইন্ডাক্টরের জন্য এল যেহেতু ক্রিটিক্যাল, এর জন্য সি কথাটা নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে চলে আসছে। সো এটার জন্য বের করতে হচ্ছে, এটার জন্য ইকুয়েশন যেটা 1 - k ইন্টু আর ডিভাইডেড বাই 2f। আর ক্যাপাসিটরের জন্য 1 - k ডিভাইডেড বাই 16 L f²। এখান থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে 5.83 মিলি হেনরি, আর এটার জন্য ভ্যালু হচ্ছে 0.4 মাইক্রো ফ্যারাডে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ম্যাথস গুলো করতে পারবো বাক কনভার্টরের ক্ষেত্রে। বুঝা গেছে? হুম। জি। আচ্ছা, তাইলে আমরা, আমাদের কিন্তু তাহলে অ্যাসাইনমেন্টে এই অঙ্কটা তোলা লাগবে না, অঙ্ক ছাড়া করলে হবে। তো যারা ক্লাসে আসে নাই তাদেরকে ভিডিও দেখতে বলবেন অ্যাসাইনমেন্টের কোশ্চেন পাওয়ার জন্য, আদারওয়াইজ তারা জানবে না, না জানলে সেটা তাদের ব্যর্থতা, সেটা আমার না। সেটা হচ্ছে এরপরে আমরা চলে যাব হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে বুস্ট রেগুলেটর। বুস্ট রেগুলেটর, তো বুস্ট রেগুলেটরের কাজ কি? এখানে আপনি অ্যাভারেজে যে আউটপুট ভোল্টেজটা পাবেন, অ্যাভারেজে, অ্যাভারেজ আউটপুট, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ইজ greater than the average output voltage is greater than the input voltage। তার মানে এইটা স্টেপ আপ হিসাবে কাজ করছে, এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে বুস্ট রেগুলেটর। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা সার্কিট দেখব। ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেষ। এখন যদি আমি সার্কিটটা দেখি, তো এদিকে হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স হিসাবে আছে, এরপর হচ্ছে এল,
এবং এইখানে থাকবে হচ্ছে আপনার সুইচ SW, এরপরে থাকছে ডায়োড, এরপরে থাকছে ক্যাপাসিটর, এবং এখানে থাকছে লোড। আচ্ছা, সো মোড ওয়ান, যদি আমি সুইচ অন অবস্থার কথা চিন্তা করি, মোড ওয়ানে যদি আমি সুইচ অন অবস্থার কথা চিন্তা করি, তাহলে দেখেন যদি সুইচ অন অবস্থায় থাকে তাহলে এটা শর্ট, এবং ভিএস কি করবে, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে, এবং সে কিন্তু এই দিক দিয়েই ফ্লো হবে, সে কিন্তু আর এদিকে যাবে না, কারণ ডায়োডটা থাকার কারণ এখানে এই সুইচটা শর্ট হওয়ার কারণে একটা শর্ট পাথ তৈরি হয়েছে। কথা বোঝা গেছে? তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে কিরকম? কারেন্টটা ফ্লো করবে এইভাবে। এবং এই অবস্থার ক্ষেত্রে যদি আপনি ভি আউটপুট ভোল্টেজটা দেখেন, এটা কিন্তু জিরোই আসবে, হিসাব করে দেখেন বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে মোড টু, সুইচ অফ অবস্থার ক্ষেত্রে। সুইচ অফ অবস্থার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে কিন্তু ইন্ডাক্টর চার্জ হচ্ছিল, এখন যদি সুইচ অফ থাকে তাহলে কি হয়, এই ইন্ডাক্টরটাও সরি এই সোর্সটাও এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করে, ইন্ডাক্টর কি করে এখন ওই একই দিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে, যার ফলে কি হচ্ছে যে এই আপনার ইন্ডাক্টর সে একই দিকে কারেন্ট ফ্লো করছে, তার পোলারিটিটা চেঞ্জ করে ইন্ডাক্টর নিজেও সে ওই একই দিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে। এটা যেহেতু আমার অফ, এইদিকে আমার তো রাস্তা নাই, সো এইদিকে যাবে, একটা অংশ ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ফ্লো করবে, আর একটা অংশ লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি দেখি, এরকম হচ্ছে, আর এখানে লোড থাকছে। এখন এই ক্ষেত্রে যদি আপনি আউটপুট ভোল্টেজ বের করেন, সেটা আসবে হচ্ছে, এখানে আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে ভিএল প্লাস ভিএস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা ওয়েব শেপটা দেখি, কিছু কিছু প্যারামিটার ওয়েব শেপ দেখি। আউটপুট ভোল্টেজের যদি আমরা ফার্স্ট ওয়েব শেপটা দেখি, ধরেন এই সাইডে হচ্ছে আমার অন সিচুয়েশন, লেভেলিংটা করে নেই। আচ্ছা, তো এটা হচ্ছে অন সিচুয়েশন, এটা হচ্ছে অফ। তো যখন অন অবস্থায় ছিল তখন আউটপুট ভোল্টেজ কত? জিরো। জিরো। যখন অফ আসছে তখন আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিএল প্লাস ভিএস। জি স্যার। তো আপনি দেখেন একটা পর্যায়ে জিরো আসতেছে, বাট আরেকটা পর্যায়ে ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি আসতেছে, তাই না? আউটপুট ভোল্টেজটা সেটা হচ্ছে ইনপুট যে ভোল্টেজটা এস, তার সাথে আরো একটা ভোল্টেজ অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কত? ভিএল। তো
তো এখন যদি আপনি এখানে অ্যাভারেজ করেন, আলটিমেটলি একটা অ্যাভারেজ ভ্যালু যদি বের করেন, ওই যে যেভাবে ওই ভোল্ট সেক ব্যালেন্স যেটা আছে ওই প্রিন্সিপাল যদি ইউজ করেন, অ্যাভারেজ আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ বের করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি যখন বের করে দেখা যাবে, আমি দেখাবো একটু পরে, বাট প্রমাণটা দেখাবো না, প্রমাণটা আপনারা করবেন। তো দেখতে পারবেন যে আউটপুটের যে অ্যাভারেজ ভোল্টেজ সেটা অলওয়েজ আপনার ইনপুট যে ভোল্টেজটা আছে ভিএস সেটা চেয়ে বেশি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ আপ কনভার্টার বা বুস্ট রেগুলেটর। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো আউটপুট ভোল্টেজের ওয়েবশেপ আঁকা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট। তো সুইচ অন অবস্থায় কিন্তু ইন্ডাক্টর চার্জ হচ্ছে, আর সুইচ অফ অবস্থায় কি হচ্ছে, ইন্ডাক্টর ডিসচার্জ হচ্ছে। নিশ্চয়। সো আগের মতোই। এটাকে ধরেন আই মিনিমাম, এটাকে বলতে পারেন আই ম্যাক্স। আচ্ছা, এরপরে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আই নট বা আউটপুট কারেন্টটা বের করে দেখেন। আই নট, তো যখন আমার সুইচটা অন থাকে তখন আই নটে কি ভ্যালু আছে? না স্যার। নাই, জিরো। যখন সুইচটা অফ হয়ে গেল তখন কিন্তু ইন্ডাক্টরের মতোই একটা কারেন্ট কি হচ্ছে, লোডের মতো যাচ্ছে। সো এটা প্রায় ইন্ডাক্টরকে ফলো করবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে ভিসিটা বের করেন, ক্যাপাসিটর ভোল্টেজের, একটু খেয়াল করেন তো, যখন সুইচ অফ অবস্থায় থাকে তখন কি ওই ক্যাপাসিটেন্সের মধ্যে, ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট যাচ্ছে না? জি। তার মানে তখন ক্যাপাসিটর কি হচ্ছে, চার্জ হচ্ছে, রাইট? জি স্যার। তাহলে তখন ক্যাপাসিটর কি হচ্ছে, চার্জ হচ্ছে। আর বলছি। আচ্ছা, আর যখন সুইচ অন অবস্থায় আছে তখন, তো সুইচ এরকম, তো ক্যাপাসিটর, তো এইটার সাথে আমার লোডের কানেকশন আছে। তো সাপোজ ধরেন লোডের যে রেজিস্ট্যান্স ওটা তো আপনার ওই যে টাইম কনস্ট্যান্টের উপর নির্ভর করে। তো যাই হোক, এখানে তখন ক্যাপাসিটরটা কি করবে, ডিসচার্জ করবে সুইচ অন অবস্থায়। তো এরকম। ঠিক আছে। এবং ম্যাক্সিমাম ভোল্টেজ ক্যাপাসিটরের এবং মিনিমাম ভোল্টেজ ক্যাপাসিটরের, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা অলওয়েজ কি বলে থাকি, ডেল ভিসি। আর ইন্ডাক্টরের কারেন্টের ক্ষেত্রে এটা বলে থাকি ডেল আই। ক্লিয়ার? জি স্যার। আর এই হলো অবস্থা। তো এখন হচ্ছে যে আপনাদেরকে এখন যেটা দেখাবো, যে দেখেন যে দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে ভোল্ট সেক ব্যালেন্স, এটা ইউজ করে আপনি এই বুস্ট রেগুলেটরের অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ বের করবেন। তো এটা এটা কি, ওই যে দেখালাম যে ভি এল অন ইন্টু টি অন প্লাস ভি এল অফ
ইন্টু টি অফ ইকুয়ালস টু 0, এইভাবে প্রিন্সিপাল ইউজ করবেন। দেখবেন আপনার যে অ্যাভারেজ যে আউটপুট ভোল্টেজটা বের হবে সেটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে, এটা বের করবেন এখান থেকে, সেটা হচ্ছে ভিএ ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই হচ্ছে 1 - কে। আর এম্পিয়ার সেক ব্যালেন্স যেটা, এই এম্পিয়ার সেক ব্যালেন্সটা ইউজ করে আপনি অ্যাভারেজ কারেন্টটা বের করতে পারবেন, এবং সেটা হচ্ছে আই এ ইকুয়ালস টু হবে আই এস ইন্টু হচ্ছে 1 - কে। ঠিক আছে? জি। আপনি এখানে দেখেন অলওয়েজ আউটপুটের অ্যাভারেজ ভোল্টেজ ভিএস এর চেয়ে বেশি হবে। কিরকম? আমরা জানি কে এর ভ্যালু 0 to 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সো আমরা যদি ভি এর এখানে যদি কে এর ভ্যালু 0 বসাই, তাহলে আসবে কত? ভিএস, তাই না? জি। আর যদি আহ, আপনি এখানে 1, এখানে যদি আপনি ধরেন 1 0 1 বসালে এটা ইনফিনিটি আসবে। আর যদি ধরেন 0 এবং 1 এর মধ্যবর্তী কোন একটা ভগ্নাংশের মান বসান, তাহলে সেটা অলওয়েজ গ্রেটার দেন ভিএস হবে। কথা বোঝা গেছে? সো অলওয়েজ আপনার এখানকার যে ভোল্টেজটা সেটা ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি, সো এই জন্য এটাকে বলা হচ্ছে বুস্ট রেগুলেটর। বুঝতে পারছেন কথা? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ করে এটা শেষ, আমাদের ক্লাস শেষ আজকের মতো। সো ম্যাথ যেটা সেটা হচ্ছে হারুন রশিদ স্যারের বইয়ের এক্সাম্পল 5.6। কি বলা হয়েছে? এ বুস্ট রেগুলেটর, যে বুস্ট রেগুলেটর আছে, সার্কিটটা আপনারা জানেন। এই বুস্ট রেগুলেটর হ্যাজ, এ বুস্ট রেগুলেটর has an input voltage. A boost regulator has an input. A boost regulator has an input voltage of Vs equals to হচ্ছে 5 ভোল্ট। তারপর হচ্ছে the output average output voltage Va হচ্ছে 15 ভোল্ট, and and the average and the average load current যেটা, and the average load current Ia, and the average load current সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি যেটা, the switching frequency is 25 kilohertz if L equals to 150 microhenry and C equals to 220 microfarad। এখন ডিটারমাইন করতে বলা হয়েছে the duty cycle, যেটাকে বের করতে বলা হয়েছে the ripple current, of inductor del I, the peak current of the inductor, যেটাকে আমরা বলতেছি I2। তারপর হচ্ছে the ripple voltage of filter capacitor, যেটাকে বলা হচ্ছে ডেল ভিসি। এবং লাস্টলি যেটা বলতেছে যে লাস্টে যেটা বলা হচ্ছে দ্য ক্রিটিক্যাল ভ্যালুস অফ এল এন্ড সি।
সো আমরা এখন সলভ করব। সলভ করার আগে সব ভ্যালুগুলো আমরা একটু গুছিয়ে নিই। সেটা হচ্ছে ভিএস দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট, ভিএ দেওয়া আছে হচ্ছে 15 ভোল্ট, আইএ দ্যাট মিনস অ্যাভারেজ লোড কারেন্টটা হচ্ছে 0.5 এম্পিয়ার, সুইচিং ফ্রিকোয়েন্সি এফ হচ্ছে 25 কিলো হার্টজ, তারপর হচ্ছে এল বলা হচ্ছে 150 মাইক্রো হেনরি, ক্যাপাসিটর বলা হচ্ছে 220 মাইক্রো ফ্যারাডে। এখন ডিউটি সাইকেল যদি বের করি, আমরা একটু আগে দেখেছি যে অ্যাভারেজ ভোল্টেজটা বের করা হয় কোন ইকুয়েশনের মাধ্যমে, সেটা হচ্ছে বুস্ট কনভার্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে কত কত ছিল ভি এ, ভি এ ইকুয়ালস টু ছিল, বলেন, ভিএস ডিভাইডেড বাই 1 - কে। সেখান থেকে যদি আমি 1 - কে করি ইকুয়ালস টু ভিএস বাই ভিএ, এখান থেকে আপনি কে এর ভ্যালু বের করতে পারবেন। কে এর ভ্যালু হবে 2/3, মানে হচ্ছে 0.6667, আলটিমেটলি 66.67%। বি নাম্বার, রিপেল কারেন্ট। রিপেল কারেন্ট বলতে আমরা বুঝি ডেল আই। তো এটার জন্য আপনাকে যে কোয়েশ্চেনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেল আই হচ্ছে ভিএস ইন্টু ভিএ মাইনাস ভিএস ডিভাইডেড বাই এফ এল ভিএ। এখান থেকে যদি আমি ডেল ডেল এখানে ভ্যালুগুলো বসায় দেন, তাহলে ডেল আই আসবে, ভিএস এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু হচ্ছে 15 - 5, এফ এর ভ্যালু হচ্ছে 25,000, এল এর ভ্যালু হচ্ছে 150 ইন্টু 10⁻⁻6, আর ভি এর ভ্যালু হচ্ছে 15। এখান থেকে ডেল আই এর ভ্যালু চলে আসবে, তারপর সেটা হচ্ছে 0.89 এম্পিয়ার। তারপর দ্য পিক কারেন্ট অফ ইন্ডাক্টর, আমরা দেখছি ইন্ডাক্টরের কারেন্টের ইয়াটা হয় যেরকম ওয়েবশেপটা, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এইটা হচ্ছে পিক, সেটাকে আমি আইপি বলতেছি, আর এটা হচ্ছে মিনিমাম বা যেটা I2 বলেন, আর এটা হচ্ছে মিনিমাম যেটাকে আমরা হচ্ছে I1। এবং এই দুইটা লেভেলের, এই দুইটা মধ্যবর্তী যে লেভেল সেটাকে আমরা বলতেছি ডেল আই। সো আমরা যদি খেয়াল করে দেখি যে এই মাঝখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলে থাকি অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। সো এই এইটা হচ্ছে del I/2, যেহেতু পুরোটা ডেল আই, আর এটা হচ্ছে কত del I/2। তো আমরা এই যে পিক কারেন্টটা বের করার আগে আমাকে এভারেজ কারেন্টটা বের করতে হবে। তো এভারেজ কারেন্টের সূত্র কি, আইএস ইকুয়ালস টু, এভারেজ কারেন্টের সূত্রটা হচ্ছে কি, বলেন, সেটা হচ্ছে আইএস ইকুয়ালস টু আইএ ডিভাইডেড বাই হচ্ছে কত 1 - কে। এখান থেকে আপনি আইএ বের করবেন। সো আইএ যদি বের করেন, আইএ না, ইনপুটের কারেন্টটা বের করতে হবে আইএস, কারণ আয়ের ভ্যালু দেওয়া আছে, আর কে এর ভ্যালু তো আপনি যে এখান থেকে বের করেই ফেলছেন। সো আইএস যেটা বের করবেন সেটা হচ্ছে ইনপুট কারেন্ট, যেটা সেটা হচ্ছে 1.5 এম্পিয়ার। এই যে ইনপুট কারেন্টটা বের করা হয়েছে সেটাই কিন্তু এই যে এটা আইএস। তো এখন আমি যদি এই I2টা বের করতে চাই, তাহলে এই আইএস এর সাথে যেটা এটা, এর সাথে এইটুকু ভ্যালু যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমার পিক কারেন্টটা বের হয়। তাহলে আইএস এর সাথে এতটুকু যে অংশ, যে এতটুকু, এটা যোগ করতে, এতটুকু কত del I/2 প্লাস del I/2 যোগ করবেন। ডেল আই এর ভ্যালু সব ভ্যালু আছে এখান থেকে তার মানে 1.5 প্লাস 0.89 ডিভাইডেড বাই 2 চলে আসবে হচ্ছে 1.945 এম্পিয়ার। এরপর হচ্ছে ডি, দ্য রিপল ভোল্টেজ, দ্য রিপল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর। এটা যদি ক্যাপাসিটর, রিপল ভোল্টেজ অফ ফিল্টার ক্যাপাসিটর, এটার জন্য যে সূত্রটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেল ভিসি ইকুয়ালস টু হচ্ছে আই এ কে ডিভাইডেড বাই হচ্ছে এফ সি। তো মানগুলো বসান। আই এর ভ্যালু হচ্ছে কত, আই এর ভ্যালু হচ্ছে 0.5,
তাহলে হচ্ছে 0.5 ইন্টু কে এর ভ্যালু হচ্ছে এই যে 2/3, আর এফ এর ভ্যালু হচ্ছে 25,000, আর সি এর ভ্যালু হচ্ছে কত 220 মাইক্রোফ্যারাডে। ভ্যালুগুলো বসালে চলে আসবে 60.61 মিলিভোল্ট। আর লাস্টলি যে ক্রিটিক্যাল ভ্যালুস অফ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এটার জন্য যে সূত্রটা আছে সেটা মুখস্থ করলেই হবে। সো সেটার জন্য কি বলছে, এলসির ভ্যালু যেটা হয় 1 মাইনাস কে ইন্টু 1 - কে ইন্টু কে আর ডিভাইডেড বাই 2f, আর ক্যাপাসিটরের জন্য যেটা আসে সেটা হচ্ছে কে ডিভাইডেড বাই 2f আর। এখন কথা হলো এখানে তো আমার আর এর ভ্যালু দেওয়া নাই, আর কিভাবে বের করবেন? আর এর ভ্যালু আমরা জানি, আর ইকুয়ালস হচ্ছে কি অ্যাভারেজের যে আর মানে হচ্ছে লোডের যে রেজিস্ট্যান্স, লোড সাইডে যে ভোল্টেজ এবং লোড সাইডে কারেন্টের যদি আমি ভাগ দেই তাহলে কিন্তু আর বের হয়ে চলে যায়। তাহলে লোড সাইডের অ্যাভারেজ যে ভোল্টেজটা সেটা হচ্ছে কত, অ্যাভারেজ যে ভোল্টেজটা সেটা হচ্ছে যেখানে দেওয়া আছে অ্যাভারেজ ভোল্টেজ সেটা হচ্ছে কত 15। আর লোড সাইডে যে অ্যাভারেজ যে কারেন্ট সেটা কত, লোড সাইডে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে 0.5, 0.5, তাহলে আসবে হচ্ছে আর 30 ওহম। এই 30 ওহমে যেখানে বসাই দিবেন আলটিমেটলি সব ভ্যালু চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাস লেকচারটা আমি দিয়ে দিব, আর আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার।